2বার আপনি ভদ্রতা দেখিয়েছেন, আর কোনো ভদ্রতা দেখার দরকার নাই। আপনার স্ট্রেংথ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের 20 কোটি জনগণ। এই মোদির সাথে দেখা করার কোনো প্রচেষ্টা চালাবেন না। আমি ব্যক্তিগতভাবে এই থার্ড এবং ফোর্থ টাইম যে দেখা করার প্রচেষ্টা চালিয়েছে, আপনাকে বারবার প্রত্যাখ্যান করছে। আর দরকার নাই, এনাফ ইজ এনাফ। রয়ের ট্রাপ আমরা যেটা বলি, যে সেটা সম্বন্ধে একটা উদাহরণ দিয়ে আমি বলি যে 3 নভেম্বর যখন কাউন্টার কু হলো, 15ই আগস্টের যে আহ, শেখ মুজিবের পতন এবং সেই শেখ মুজিবকে পুনঃস্থাপন করা, এবং তথাকথিত তাদের ভাষায় খালেদ মোশাররফ, দেন 46 ব্রিগেড কমান্ডার ছিল, এরা যখন একটা কাউন্টার কু করলো, এবং সেই কুয়ের পরে আপনাদের মনে আছে যে খালেদ মোশাররফের মা এবং ভাই একটা মিছিল করেছিল ধানমন্ডিতে। সো আর্মির ভিতরটা যারা জানে, এবং অনেক সিনিয়রের কাছে আমি মৌখিকভাবে শুনেছি, খালেদ মোশাররফ কিন্তু বেসিক্যালি এন্টি ইন্ডিয়ান ছিলেন। হুম। একটি মিছিল তাকে প্রো ইন্ডিয়ান বানিয়ে ফেলছে এবং ইন্ডিয়ান দালাল বানিয়ে ফেলছে। তখন খালেদ মোশাররফ বলেছিলেন তার মাকে যে তুমি আমাকে শেষ করে ফেললা। এই উদাহরণটা দিয়ে আমি বলতে চাচ্ছি যে আজকে ইন্ডিয়ান যে রাষ্ট্রীয় প্ল্যান টুয়ার্ডস দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তাদের যে মনোভাব, তাদের যে পলিসি, এই পলিসিটায় কোনোভাবে মানে বিএনপি যাতে ফাঁদে না পড়ে, দ্যাট ইজ এ বিগ চ্যালেঞ্জ। যদি এই ফাঁদের বিদ্যার পরে অথবা এই ধরনের একটা নোশন সৃষ্টি হয় যে ইন্ডিয়ান পলিসিগুলা বিএনপির মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারছে, তাহলে এটা বিএনপির জন্য মারাত্মক একটা ভুল হবে বলে আমি মনে করি। অতএব এই জায়গাটা কিভাবে আলাদা করা যায়, সেইটা বিএনপির নীতি নির্ধারক যারা, তারাই এইটা সিদ্ধান্ত নেবেন। এখন আপনি আসেন চায়না সফর। চায়না সফরে ডেফিনেটলি এটা একটা ঐতিহাসিক সফর কয়েকটা কারণে। যে আহ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সরকারের অবস্থানটা এইভাবে প্রকাশ করলেন যে তিনি ইন্ডিয়ায় যেতে চেয়েছিলেন প্রথম, তাহলে সেই রীতি ভেঙে তিনি প্রথম চায়না ভিজিট করেছেন। এই ভিজিটের গুরুত্ব বহন করে যখন চায়না একটা স্পেশাল ফ্লাইট তার জন্য পাঠায়। আমরা 2009 থেকে 2014 পর্যন্ত, 2024 পর্যন্ত দেখেছি যে পতিত সরকার বাংলাদেশে বিমানের যেখানে শিডিউল থাকে না, সেইখানে ওনার পিকনিক পার্টি নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন তথাকথিত স্পেশাল ফ্লাইটে। যে দেশের বিমান ব্যবস্থা ঠিক নাই, যেখানে আমাদের বা শিডিউল লন্ডভন্ড এবং অনবরত লোসখান দিচ্ছে, সেইখানে উনি ওনার বাবার সেই ব্যাড উদাহরণ যে 1974 সালে অটোতে গিয়েছিল একটা মিটিংয়ে এবং 7 দিন বাংলাদেশের একটা ফ্লাইট সেখানে বসিয়ে রেখেছিল, সেই ট্রেডিশন উনি মেনটেন করছে। বাংলাদেশের জনগণের টাকায় মূলত পিকনিক পার্টি করত। সেই জায়গায় প্রফেসর ইউনুস আগের একটা ভিজিটে উনি গিয়েছিলেন বিজনেস ক্লাসে, স্পেশাল ফ্লাইট নেননি, এবং এবার অন্য দেশের ফ্লাইটে গেছে। সো এইটা আর একটা ব্যতিক্রম এখানে সৃষ্টি হয়েছে, যে একটি এগ্রিমেন্ট এবং এমইউ স্বাক্ষর হয়েছে। এটা মোরাললেস একটা নর্মালি আমি বলবো চমকটা যেখানে আসতে পারতো, যে চমকের কথা আমরা শুনছিলাম, সেইটা যদি রোহিঙ্গা রিপাট্রিয়েটের জন্য একটা সাবস্টান্টিভ একটা প্রতিশ্রুতি চায়না থেকে আদায় করা যেত, এইটা সবচেয়ে বাংলাদেশের জন্য ভালো হতো। কারণ আমরা জানি রোহিঙ্গার সমস্যা মাত্র 3 ভাবে সমাধান হতে পারে। একটা হলো ডাইরেক্ট চায়নার ইন্টারভেনশন এবং সেখানে ইন্ডিয়ান একটা হেল্প প্রয়োজন। হুম। 2 নম্বর হলো বাংলাদেশের একটি অফেন্সিভ ক্যাপাবিলিটি। 1978 সালে প্রেসিডেন্ট জিয়ার সময় এবং 1990-91-তে একবার এই রোহিঙ্গা সমস্যা উদ্ভূত হয়েছিল বেগম জিয়ার সময়, তখন আমাদের অফেন্সিভ ক্যাপাবিলিটি ছিল, এবং সেই অফেন্সিভ ক্যাপাবিলিটির জন্য সেই সমস্যা দ্রুত সমাধান করা গেছে। বাংলাদেশে যদি আজকে অফেন্সিভ ক্যাপাবিলিটি থাকতো, তাহলে বার্মা, মায়ানমার এই সাহস কখন নিত না। তাহলে এটা একটা পলিসি ম্যাটার, বাংলাদেশ অফেন্সিভ ক্যাপাবিলিটি অর্জন করবে কি করবে না। 1978 সাল থেকে পরবর্তীতে মায়ানমারে 400 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন আছে, যেখানে আমাদের আছে 70টা। তাদের নেভাল পাওয়ার আছে, তাদের এয়ার পাওয়ার আছে। অর্থাৎ তারা জানে বাংলাদেশের অফেন্সিভ ক্যাপাবিলিটি নাই। অফেন্সিভ ক্যাপাবিলিটি যদি থাকতো, এদেরকে
এই আরাকানকে বিজয় করে সেইখানে তাদের মাদারল্যান্ডে তাদেরকে পৌঁছে দিত এবং সেইখানে আহ, আহ, শান্তিরক্ষী মিশন অথবা অন্য কোনো ভাবে তাদের নিরাপত্তা বজায়ের ব্যবস্থা সেই অফেন্সিভ ক্যাপাবিলিটির স্ট্র্যাটেজির ভিতরে আসতো। 2 নম্বর অপশন। 3 নম্বর অপশন হলো যেটা একটু আমরা শুনছি, এই অপশনটা নিয়ে আমরা অনেকবার আলাপ করেছি, যে হুম রোহিঙ্গা যে 12-13 লক্ষ আছে তার ভিতরে 1 লক্ষকে মিলিটারি ট্রেনিং দিয়ে তাদেরকে অ্যালাউ করা টু লিবারেট দেয়ার ওন মাদারল্যান্ড। এবং এইটা আমি একটা পত্রিকায় এই খবরটা দেখলাম, আমি জানি না কতটুকু সত্য। এইটা থার্ড অপশন। যদি ফার্স্ট অপশন এবং সেকেন্ড অপশন কাজ না করে, এবং সেটা কাজ করার কথা না, সেটা সুদূর পরাহত, থার্ড অপশনে বাংলাদেশে যাওয়া উচিত। তাদেরকে আর্মড করে, তাদেরকে অস্ত্র দিয়ে, তাদেরকে মিলিটারি প্রশিক্ষণ দিয়ে তাদের মাতৃভূমি লিবারেট করার জন্য পলিসি বাংলাদেশ সরকারের নিতে হবে। এই রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়না অথবা ইন্ডিয়া এখন পর্যন্ত আমাদের পাশে দাঁড়ায় নাই, ভবিষ্যতে দাঁড়াবে বলে মনে হয় না। প্রফেসর ইউনূসের এই সফর একটা অপরচুনিটি ছিল, একটা বড় ধরনের সুযোগ আসছিল, যদি এই প্রতিশ্রুতি আদায় করতে পারতো, সেইটা পারে নাই। অতএব এই জায়গাটা আমি মনে করি যে সফলতা আসতে পারতো সেইটা আসে নাই। আহ তৃতীয়, এরপরে যেটা আর বলবো সময় যে, আছে, তিনি তো মাত্র শুরু করলেন, তিনি কথা তুলেছেন, সময় তো আছে হয়তো না, এটা একটু সময় আছে, কিন্তু জাতিসংঘের আমি মহাসচিব একটা তো জিনিস এনেছেন। একটু, হুম আমি একটা এই সরকারের একটা পলিসিতে একটু আমি ক্রিটিক্যাল হব, হুম যে প্রেস সচিব সরকারের পলিসিটা ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা প্রচার করলো যে ইন্ডিয়াতে আগে যেতে চেয়েছিল, হুম এরপরে আপনার ইউএনএ একটা সাইডলাইন মিটিং করতে চেয়েছিল যেটা বাংলাদেশে আগ্রহ প্রকাশ করছিল। একই জিনিস বোধহয় নেদারল্যান্ডসে একটা মিটিং এ তারা চেষ্টা করেছিল। থার্ড, বিমস্টেকে এখন আবার তার সাথে দেখা করার একটা প্রচেষ্টা বাংলাদেশ চালিয়েছে, যেটা চায়নাতেও করবে। হুম এই মোদির সাথে দেখা করার, প্রতিবারই ইন্ডিয়া এটা প্রত্যাখ্যান করছে। হাই হুম পলিটিক্সের, হাই ডিপ্লোমেসির অংশ যদি এটা হয়, যে বাংলাদেশ এটা দেখাতে চায় যে ইন্ডিয়া যাতে বলতে না পারে যে আমরা চেষ্টা করি নাই, সেটা একবার অথবা দুইবারই আনাপ ছিল। কিন্তু প্রতিবার আপনি এই তাদের সাথে দেখা করার চেষ্টা করবেন এবং তারা প্রত্যাখ্যান করবে, এটা আমি মনে করি যে বাংলাদেশের ফরেন পলিসি হওয়া উচিত না এই মুহূর্তে। প্রফেসর ইউনুস আপনার প্যারিস থেকে যখন বাংলাদেশে আসতেছিলেন, প্যারিসে বসে তিনি একটি স্টেটমেন্ট করেছিলেন যে ইন্ডিয়া যদি বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা করে, তাহলে তাদের 7 সিস্টার আনস্টেবল হবে। সেই কথা শুনে বাংলাদেশের অনেক মানুষ অনেক খুশি হয়েছিল। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল যে প্রফেসর ইউনুস সঠিক পররাষ্ট্র নীতিতে যাচ্ছে। কিন্তু এই সরকারের এই 4বার তাদের সাথে দেখা করার কোনো প্রয়োজন ছিল না, একবার অথবা দুইবার সেই হাই ডিপ্লোমেসি ঠিক আছে, তারা যাতে আমাদের না বলতে পারে। কিন্তু যে যে ইন্ডিয়ান বিজেপি সরকার বাংলাদেশ একটি পাপেট সরকার রেখে 15 বছর বাংলাদেশকে লুটপাট করছে, বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার সহ আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করছে, তাদের সাথে সাথে অ্যাপিসমেন্ট পলিসির কোনো প্রয়োজন নাই। অ্যাপিসমেন্ট হুম পলিসি পৃথিবীর কোথাও সফল হয় নাই, এখানেও সফল হবে না। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে বলবো, ডোন্ট শো ইউর ব্যাক। আপনি এত ভয়ার্থ, ভীতিকর ফরেন পলিসি টুয়ার্ডস ইন্ডিয়া, প্লিজ শান আউট, গেট আউট ফ্রম দেয়ার। দুইবার বলছেন, এনাফ, আর বলেন না। এবং বাংলাদেশের মানুষের এটা গায়ে লাগে যে আপনি বারবার দেখা করতে চাচ্ছেন, এবং মোদির মতো একটা টিবয়, তারা বারবার বলছে আমরা দেখা করতে পারবো না। দুইবার আপনি ভদ্রতা দেখিয়েছেন, আর কোনো ভদ্রতা দেখার দরকার নাই। আপনার স্ট্রেংথ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের 20 কোটি জনগণ। আজকে আওয়ামী লীগের পতনের সাথে সাথে ইন্ডিয়ান পতন হয়ে গেছে, এবং ইন্ডিয়া তার সর্বোত্তক চেষ্টা করবে পলাতক স্বৈরাচারী দোসরদের নিয়ে আপনাকে আনস্টেবল করার জন্য। আপনি সেই আনস্টেবিলিটি পরিহার করে, সেই ইন্ডিয়ান যে এই দুষ্ট চক্র এবং ষড়যন্ত্র পরিহার করে আপনি বাংলাদেশকে লিড করতে পারেন, সেই ফরেন পলিসি আপনার ফর্মুলেট করতে হবে। যদি না পারেন, যে মানুষ আছে তাদেরকে ডাকেন। আর এই যে ফরেন রাইট অ্যাডভাইজার, তাকে অত্যন্ত দুর্বল মনে হয়। সে ডেফিনেটলি ডেফিনেটলি এই স্বৈরাচারী সরকারের একজন সুবিধাবাদী সচিব হয়েছে। ইজ ভেরি প্রফেশনাল। আমার সাথে কয়েকবার কথা হয়েছে। ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র, বাংলাদেশ আর্মিতে প্রথম ব্যাচে ফার্স্ট বিএমএ লং কোর্সের সাথে সে ক্যাডেট ছিলেন। তার আরো সাহসী ভূমিকা আমরা প্রয়োজন করি। ডোন্ট শো এনি লেনিয়েন্সি টুয়ার্ডস ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে অ্যাট পার, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক হবে
দুইটি স্বাধীন দেশের যে সম্পর্ক, উইন এন্ড সিচুয়েশন, সেইখানে আপনি যে কয়দিন অন্তর্বর্তীকালীন সরকার থাকেন সেই পলিসি ফর্মুলেট করবেন, সেই পলিসি ধারণ করবেন, লালন করবেন, পালন করবেন বলে আমরা আশা রাখি। আর একবারও আপনাদের পক্ষ থেকে এই মোদির সাথে দেখা করার কোনো প্রচেষ্টা চালাবেন না। আমি ব্যক্তিগতভাবে এই থার্ড এবং ফোর্থ ট্রাইব যে দেখা করার প্রচেষ্টা চালিয়েছে, এটা বাংলাদেশের একজন সিটিজেন হিসেবে আমার। জি। আহ, জনাব ব্যারিস্টার সরোয়ার হোসেন ডিসকানেক্টেড হয়ে গেছে। দর্শক, আপনাদেরকে একটা উদাহরণ দেই, গতকালকের ঘটনা। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ব্যারিস্টার সরোয়ার হোসেন যেটা বললেন যে আমাদেরকে আমি শক্ত। আমি 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 আসছি, আবার ফেরত আসছে, আমি একটু লাস্ট মিনিটে শেষ করি। এটা একজন নাগরিক হিসেবে আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, মিন্স আমি ডিপ্লোমেসির ছাত্র, আমার গায়ে লাগে। আপনি বারবার এখানে দেখাচ্ছেন টি বয় মোদি আপনাকে বারবার প্রত্যাখ্যান করছে, আর দরকার নাই, এনাফ ইজ এনাফ। ফলো এ ভেরি স্ট্রং ফরেন পলিসি টুয়ার্ডস ইন্ডিয়া, যেটা 5ই আগস্ট আপনাকে দেখিয়ে দিয়েছে। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং দর্শকদের আপনার এই কথার সূত্র ধরে একটা উদাহরণ দিচ্ছি। গতকালকে কানাডার প্রধানমন্ত্রী, এই যে ট্যারিফ যুদ্ধ যেটা চলছে, আপনি জানেন যে আমেরিকার সাথে কানাডার একটা ট্যারিফ যুদ্ধ চলছে। ডোনাল্ড ট্রাম্প কানাডাকে তার 51তম স্টেট হিসেবে ঘোষণা করেছিল, মানে নিতে চায়, এবং কানাডাকে তাচ্ছিল্য করে কথা বলছিল ডোনাল্ড ট্রাম্প আসার পরে। কানাডার প্রধানমন্ত্রীকে 51তম স্টেটের গভর্নর হিসেবে বারবার ইয়ে করে, ট্রুডোকে বারবার সে অবহিত করেছিল। এভাবে চলছিল। গতকালকে নতুন প্রধানমন্ত্রী কানাডার, তিনি এক বক্তব্য বলেছে, সকালে বলেছে বা আমেরিকার সাথে আমাদের সকল ধরনের সম্পর্ক আজ থেকে বিচ্ছিন্ন, আমরা আর কোনো সম্পর্ক আর রাখবো না। আমেরিকার সাথে যে পুরাতন ঐতিহ্যবাহী সম্পর্ক, সেগুলি থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন থেকে আর কোনো ধরনের সম্পর্ক নাই। পার্শ্ববর্তী দেশ এবং মাত্র 2 কোটি মানুষের দেশ কানাডা, মাত্র 2 কোটি মানুষের দেশ। সাইজে আমেরিকা থেকে বড় হলেও জন জনগোষ্ঠীতে একদম খুবই কম। এবং আমেরিকার বিশাল অংশ জুড়ে সবচেয়ে, পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি আপনার তাদের পেরিফেরিয়াল কানেক্টিভিটি উইথ কানাডা এন্ড আমেরিকা। সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকালে বলেছে আর বিকেলে ফোন করে বাধ্য হয়েছে বলতে যে আমি যা বলেছি সবকিছুতে ব্যাকআপ করছি, আমার সব ট্যারিফ আগের মতোই চলবে আগামী নির্বাচন পর্যন্ত, আমি আর তোমাদের সাথে কোনো এই ধরনের কথাতে জড়াতে চাই না। সে তার জায়গা থেকে সরে পড়েছে। সুতরাং কানাডার 2 কোটি মানুষ নিয়ে যদি আমেরিকার মতো একটা শক্তিশালী মানুষের সাথে বা শক্তিশালী দেশের সাথে এমন একটা স্টেপ নিতে পারে, আর আমরা 20 কোটি মানুষের দেশ, 20 কোটি মানুষের দেশ, আমরা তো নির্ভরশীল না। আমরা কিনে আনি, টাকা পয়সা থাকলে সব জায়গা থেকে কিনে আনা সম্ভব। যাই হোক, এটা আমি যখন সার্বভৌমত্ব প্রশ্ন আসবে তখন আমার জায়গা থেকে আমি আমার জায়গাগুলোকে স্পষ্ট করি। ভারতীয় কোনো কোনো পর্যায়ের মানুষ এ পর্যন্ত, মানে কোনো সাংবাদিকতা থাকতে কোনো সাধারণ মানুষও তাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে তাদের দেশকে কোনোভাবে ছোট করে আমার জানা নাই। সুতরাং আমিও আমার জায়গা থেকে সাংবাদিকভাবে উপস্থাপিত হই, আমার দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমি সবসময় সোচ্চার থাকবো।